রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শিডিউল অনেকবার চেঞ্জ হয়েছে, তাই না? আসলে আমাদের এখানে একটু কাজ চলছে, ভাইবা প্রসেস চলছে। আপনারও একদিন এরকম একটা সময় আসবে যখন ট্রেনিংটা শেষ করবেন, ফাইনাল সিলেকশনের জন্য আপনাদের ভাইবা দিতে হবে। ওই পাশে তো যাই হোক, আগেই বলেছি যে এক্ষেত্রে কি করণীয়। এক্ষেত্রে যেটা হলো প্রতিদিন যেটা আমরা যেটা অবজার্ভ করছি, অনলাইন ট্রেনিংয়ের যে সমস্যাটা হচ্ছে, যেটা আপনাদের যেহেতু আমরা সরাসরি দেখতে পারি না, তার কারণে যখন একভাবে আপনাদের অনলাইনে যেভাবে আপনাদের সাথে কমিউনিকেট হয়, সেই যেভাবে একটা ধারণা তৈরি হয় আপনাদেরকে নিয়ে, যখন আপনাদের সাথে মুখোমুখি আমরা বসছি, তখন দেখা যাচ্ছে যে আসলে মানে ধারণার সাথে বাস্তব যে চিত্র এটা মিলছে না, তাই না? তো পরীক্ষায় হয়তো বা ওই সময় আমরা যেহেতু সম্মুখে থাকি না, সেই কারণেই হতে পারে, অথবা যখন আপনারা সামনাসামনি আমাদের সামনে আসছেন তখন হয়তো বা আপনাদের নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, এটাও একটা কারণ হতে পারে। যে কারণ যেটাই হোক না কেন, যে জাজমেন্টটা হবে সেটা হলো মুখোমুখি দেখার সময়ে যে জাজমেন্টটা, সেটাই কিন্তু ফাইনাল জাজমেন্ট। সো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়তে হবে, পেছনের পড়াগুলোকে ভুলে গেলে চলবে না, মাঝে মাঝে এই পড়াগুলো রিভিউ রাখতে হবে, ঠিক আছে? এই কারণে আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা পরীক্ষায় পেছনের কিছু কোশ্চেন থাকবে। এখন থেকে প্রত্যেকটা পরীক্ষায় পেছনের কি 5টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এক্সক্রিটরি সিস্টেমের একটা ভিডিও আপলোড করে দেওয়া হয়েছিল, এটা পেছনের একটা ক্লাস, একদম প্রথম দিককার ক্লাস। তো আজকে ওই রেসপিরেটরি সিস্টেমের কিছু অংশ নিয়ে, এক্সক্রিটরি সিস্টেমের কিছু অংশ এবং সিগন্যালিং সিস্টেম, আমাদের বডির যে সিগন্যালিং সিস্টেম, এর কিছু অংশ নিয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? এখনকার ক্লাসগুলো কিন্তু মানে একদিনে হয়তো দেখা যাবে যে 2টো সিস্টেম আমরা শেষ করে ফেলছি। পরীক্ষাগুলো ওভাবেই হবে, সো আপনাদের একটু অ্যাটেন্টিভ হতে হবে, ঠিক আছে? আর প্রতিদিনের পরীক্ষার যে হোমওয়ার্কগুলো প্রতিদিনই আপডেট দিতে হবে আপনাদেরকে, হ্যাঁ? পরবর্তীতে আমরা কিন্তু এই আপনারা যে আপডেটগুলো দিবেন, যে ফিডব্যাকগুলো দিবেন, এই ফিডব্যাকগুলো আবার আমরা আপলোড করে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে, মূল ক্লাসে। প্রথমে আমরা আসলে একটু রেসপিরেটরি সিস্টেমের কিছু 100 শেষে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তো রেসপিরেটরি সিস্টেমের কিছু অংশ আমাদের বাকি রয়ে গিয়েছিল। রেসপিরেটরি সিস্টেম, ওখানে আমরা মোটামুটি সিস্টেম নিয়ে আলোচনা করেছি এবং যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর ডিজিজ নিয়ে আলোচনা করেছি। বাট এছাড়াও কিন্তু বেশ কিছু ডিজিজ রয়ে গেছে, যেমন অ্যাকুইট কোরাইজা, হ্যাঁ? যেমন নাক দিয়ে পানি করে, কমন যে কোল্ড যেটাকে আমরা বলি, আমাদের মাঝে মাঝে এটা হয়, অ্যাকুইট কোরাইজা। এই অ্যাকুইট কোরাইজা নিয়ে আসলে একটা কোশ্চেন ছিল কিন্তু পরীক্ষাতে, এবং আমি পরীক্ষাটা যতটুকু আশানুরূপ মনে করেছিলাম অতটা ভালো হয়নি। এখানে 45% পাস মার্কের কাছাকাছি ছিলেন, পাস করেছেন মাত্র 28%, ঠিক আছে? তো আসলে আরও ভালো আশা করেছিলাম, কারণ সিস্টেমটা খুব সহজ ছিল, হ্যাঁ, এত বেশি জটিলও ছিল না। তো যাই হোক, যে এখানে যে প্রবলেমগুলো হয়েছে, প্রথম যেটা প্রবলেম অনেকেই ভুল করেছেন, সেটা হলো অ্যাকুইট কোরাইজা নিয়ে যে কোশ্চেনটা ছিল, এটা আসলে আপনাদের টপিকস নিয়ে আলোচনা করা নেই, এই কারণে ভুলটা হয়েছে। এটা হচ্ছে আসলে কমন কোল্ড। আমরা স্বাভাবিক একটা ঠান্ডা লাগে না, ভাইরাস জ্বর, বা আমরা যদি বৃষ্টির পানিতে ভিজি, অথবা হঠাৎ করেই যে কোনো কারণে হতে পারে, ঠান্ডা গরম হতে পারে, পাখা অথবা সিজন চেঞ্জ হচ্ছে, এরকম সময়েও এই সময় ঘটনাটা ঘটে যে নাক দিয়ে প্রচুর পানি পড়ে, মানে নাক ফুলে যায়, রাইনাইটিস হয়, রাইনোরিয়া হয়, এটাকে বলা হয় অ্যাকুইট কোরাইজা, ঠিক আছে? এছাড়া ইনফ্লুয়েঞ্জা নিয়ে একটা কোশ্চেন মেবি ছিল, সেটা হলো যে শরীর ব্যথা করে, জ্বর থাকে, হালকা জ্বর থাকে, অবসাদ থাকে, হ্যাঁ, এই ধরনের কেসগুলোতে কফ থাকে, হ্যাঁ, তো এই ধরনের কেসগুলোতে যেটা বলা হয় সেটাকে বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা। আর মেজমেজ করা, ম্যালাস বলে এটাকে, হ্যাঁ। তো এছাড়াও আরও বেশ কিছু ডিজিজ হতে পারে, বিশেষ করে রেসপিরেটরি সিনড্রোম, অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম যেটাকে বলা হয়, মানে শ্বাসকষ্ট হওয়া, অ্যাজমা। অ্যাজমাটা কি? আসলে অ্যাজমাটা হলো 2টো কারণে হতে পারে। একটা হচ্ছে অ্যাজমা মানে হলো শ্বাসকষ্ট হওয়াটা, মানে শ্বাস নিতে যে প্রকোপ বা যে
একটা সিনড্রোম দেখা দেয় যে আমি শ্বাস নিতে পারছি না, প্রচণ্ড বাতাসের জন্য হাহাকার করা, এটাকে বলা হচ্ছে অ্যাজমা। বাট এই অ্যাজমাটা অনেকগুলো কারণ হতে পারে। এদের মধ্যে একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে ব্রঙ্কিউলের যদি ওই এয়ার প্যাসেজটা এটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হওয়ার কারণে যদি আপনি ঠিকমতো আপনার অ্যালভিওলিতে বাতাস যদি না যায় এবং ওই বাতাসটা যদি বডিতে ছড়িয়ে না পড়ে বা অক্সিজেন যদি ঠিকমতো না পায়, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দেয় সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। তার মানে ব্রঙ্কিউলটা কি হতে পারে, ব্রঙ্কিউলটা ভেঙে যেতে পারে, হ্যাঁ, র্যাপচার হয়ে যেতে পারে, ব্রঙ্কিউলটা অবস্ট্রাকটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এইটাকে বলা হয় অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে সিওপিডি। এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। এনিওয়ে, এইখানে মানে এই ঘটনাটা আমি আরেকবার দেখাতে চাচ্ছি। আসলে আমি যদি একটা অ্যালভিওলিকে দেখি, একটা অ্যালভিওলাই একটা সিঙ্গেল অ্যালভিওলাই, হ্যাঁ, ওটাকে যদি দেখি, সো এটার এখানে কি একটা ইপিথেলিয়াল সেল থাকে, অসংখ্য সেল দিয়ে এটা একটা লাইনিং, অ্যালভিওলাই লাইনিং এটা, হ্যাঁ। সো এখানে কি, এখানে অনেকগুলো সেল পরস্পরের সাথে যুক্ত হয়ে এই লাইনিংটা তৈরি করছে, ঠিক আছে, এটা লাইনিং। সো এগুলো কিন্তু একটা সেল, এগুলো একটা সেল, হ্যাঁ, সেল। এরা পরস্পরের সাথে এরকম একটা লাইনে হয়ে এই ইয়াটাকে তৈরি করছে, ঠিক আছে। তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে এয়ার স্যাক বলে অথবা বলে অ্যালভিওলাই। সহজ কথা কি, অ্যালভিওলাই বা অ্যালভিওলি, অনেকে অনেকভাবে এটাকে ডাকে। বাংলায় বলে বায়ু কুঠুরি, বায়ু প্রকোষ্ঠ। এনিওয়ে, এখন আমরা যদি রেড কালার আছে টেবিলের ওখানে আছে, আমরা যদি এখন একটা ব্লাড ভেসেলকে দেখি, আমরা ক্যাপিলারিসকে দেখি, ক্যাপিলারিস গুলো কিভাবে আছে, ক্যাপিলারিস গুলো ঠিক এইভাবে, ঠিক আছে, ক্যাপিলারিস গুলো ঠিক এইভাবে আছে। এখানে একটু বেশি হয়ে গেছে, ওকে, জাস্ট বোঝার জন্য যতটুকু দরকার আমি সেভাবেই করার চেষ্টা করি। ক্যাপিলারিরও কিন্তু এরকম লাইনিং আছে, হ্যাঁ, ক্যাপিলারি যে ওয়াল, ক্যাপিলারি ওয়াল বলি আমরা যেটাকে, ক্যাপিলারি ওয়াল, এটা আসলে এতটা সূক্ষ্ম, বাট আমরা বড় করে দেখাচ্ছি, অনেক বড় করে দেখাচ্ছি, ওয়াল আছে, তাই না, এটা ক্যাপিলারি ওয়াল। তো ঠিক কি ঘটে, এখানে আমরা ব্ল্যাক দিয়ে দিই, এটা হচ্ছে ক্যাপিলারি ওয়াল। এটা অনেক অসংখ্য সেল দিয়ে তৈরি, হ্যাঁ, এই ক্যাপিলারি ওয়ালটা কি অনেক অসংখ্য সেল দিয়ে তৈরি, ওকে। সো এখানেও এরকম সেল আছে, ঠিক আছে, এখানে সেল আছে, এখানে সেল আছে। তাহলে এইটা কি, এই এরিয়াটা কি, এই এরিয়াটা হলো আমার, এই এরিয়াটা কি বলছিলাম, এই এরিয়াটাকে বলছিলাম আমার ব্লাড ভেসেল, তাই না, ক্যাপিলারিজ বলছিলাম। এখন কি হয় ক্যাপিলারিজে, এখন কি হয় আমরা এখন দেখবো যে এখানে একটা, আমার কাছে অন্য কালার নাই, আমরা দুটো কালার দিয়ে বোঝার চেষ্টা, তিনটা কালার দিয়ে বোঝার চেষ্টা করবো। এখানে একটা ব্লাড সেল আসছে, সে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে, আর এদিকে আমি ইনহেল করছি, আমার এখানে কি আছে, এখানে আছে অক্সিজেন, এই জায়গাটায় কি আছে, অক্সিজেন, ওকে, আমার বায়ু প্রকোষ্ঠের মধ্যে আছে কি, অক্সিজেন, ঠিক আছে। সো নিউমোনিয়া এবং নিউমোনিয়া রিলেটেড ডিজিজগুলো আমরা একসাথে বোঝার চেষ্টা করবো, একই সাথে সিওপিডি থেকে শুরু করে অ্যাজমা থেকে শুরু করে সব কিছু একসাথে বোঝার চেষ্টা করছি। তো এখানে কি হয়, এখানে একটা ব্লাড ভেসেল মাধ্যমে একটা লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, এটা একটা লোহিত রক্তকণিকা, ওকে, লোহিত রক্তকণিকা, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, ওকে। লোহিত রক্তকণিকা, এদের ভিতরে কি আছে, এদের ভিতরে আছে কার্বন ডাই অক্সাইড, এদের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড। এই জন্য আমি এটা কালারটা একটু, মানে যেহেতু আমার অন্য কালার দিয়ে বোঝানোর জন্য এটা কালার ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক, এটা ব্ল্যাক ইয়ে দিলাম, কারণ কি, এদের দে আর ক্যারিং কার্বন ডাই অক্সাইড, দে আর ক্যারিং কার্বন ডাই অক্সাইড। সো এখানে একটা, ওকে, সো দিস ব্লাড ক্যারিং কার্বন ডাই অক্সাইড, এদেরকে বলা হয় ডিঅক্সিজেনেটেড হেমোগ্লোবিন, ঠিক আছে, অথবা কার্বোঅক্সি হেমোগ্লোবিন, দুটো ভাবে বলা যেতে পারে। তো এরা করছে কি,
এখানে এসে এ করবে কি, প্রথমে এখান থেকে কার্বন ডাই অক্সাইড ভেতরে দিয়ে দিবে, কার্বন ডাই অক্সাইডটাকে কি করবে, ভেতরে নিয়ে নেবে, হ্যাঁ, এবং এখানে একটা অক্সিজেন আছে, হ্যাঁ, এই অক্সিজেনটাকে সে এই যে ফাঁকগুলো আছে এখানে প্রত্যেকটার মধ্যে একটা একটা ফাঁক থাকে, হ্যাঁ, প্রত্যেকটা সেলের মধ্যে ইন্টারসেলুলার স্পেস বলে এগুলোকে, এখানে একটা ফাঁক থাকে, এই ফাঁকগুলো দিয়ে সে একটা অক্সিজেনকে ভেতরে টেনে নেবে, কোন দিকে, এই সেলের মধ্যে। তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা একটা নীল শীতের কালার ছিল, এটা তখন আর নীল কালার থাকবে না, তখন এটা লাল হয়ে যাবে, হ্যাঁ, লাল শীত একটা একদম উজ্জ্বল লাল হয়ে যাবে। তখন এর কালারটা আমি যেহেতু লাল কালারটা এখানে আমি এই সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এর হচ্ছে কার্বন অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। তার মানে এর মধ্যে কি ঢুকে গেছে, এ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিছে এবং অক্সিজেনটাকে নিয়ে নিছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে এক্সচেঞ্জ হয়েছে এখানে। এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন বা ইন্টারনাল, মানে আমরা রেসপিরেশনটা দুটো ভাগ করেছিলাম, তাই না, একটা এক্সটার্নাল যেটা আমাদের নাক দিয়ে আমরা বা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, আবার বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে গ্রহণ করছি, এটা ছিল এক্সটার্নাল, আর এটা হলো ইন্টারনাল রেসপিরেশন। তো এই ইন্টারনাল রেসপিরেশনে কি ঘটছে, ইন্টারনাল রেসপিরেশনে যেটা ঘটে সেটাকে বলা হয় ডিফিউশন, আর এক্সটার্নাল রেসপিরেশনে যেটা ঘটছে সেটা হচ্ছে ভেন্টিলেশন। তার মানে ডিফিউশন এবং ভেন্টিলেশন দুটো পার্ট এখানে, তাই না, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল ইস্যু। সো এখানে অক্সিজেনগুলো আসলো, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন কি হলো, ক্যাপিলারিজ দিয়ে চলে যাবে কোথায়, আমাদের আবার সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে আমাদের, পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে আমাদের হার্টে, পালমোনারি ভেইন দিয়ে সে হার্টে প্রবেশ করবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সিস্টেমটা আমরা এইভাবেই মানে দেখেছিলাম। তো এই প্রত্যেকটা সেল কি করছে, অক্সিজেন, হ্যাঁ, গ্রহণ করছে, আর এরা প্রত্যেকে কি করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিবে। এই কার্বন ডাইঅক্সাইডটা সবগুলো তখন কি হবে, তখন এরা ঊর্ধ্বমুখী হবে, এই অক্সিজেনগুলো এদিকে আসছে আর কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, অক্সিজেন আসতেছে, কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, এইভাবেই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখন যদি এখানে কোনো একটা সেল যদি এফেক্টেড হয়, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, যে কোনো প্যাথোজেন দ্বারা হতে পারে। প্যাথোজেন মানে কি, প্যাথোজেন মানে হচ্ছে ফরেন পার্টিকেল, বাইরে থেকে আসছে জীব, তারা ইনফেক্টেড করার ক্ষমতা রাখে। তো এরা এখানে ইনফেক্টেড করে ফেলছে, ইনফেক্টেড করলে তখন এই ডেড টিস্যুটা সে কিছু সিগন্যাল পাঠাবে, সে কিছু ফ্লুইড ছেড়ে দিবে, এইভাবে সে ফ্লুইড যত ছাড়বে ততই এই অন্যান্য সেলগুলো যখন আক্রান্ত হতে থাকবে তারাও এরকম ফ্লুইড ছাড়তে থাকবে, তখন এখানে ফ্লুইড দিয়ে ভরে যাবে। ফ্লুইড দিয়ে ভরে গেলে তো এই যে এক্সচেঞ্জ, যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জটা হচ্ছিল, এই এক্সচেঞ্জটা আর এখানে সম্ভব হবে না। ফলশ্রুতিতে এই যে অ্যালভিওলিটা এ কি হয়ে গেল, এ মানে এক কথায় সে ডিস্ট্রয় হয়ে গেল, অথবা এক কথায় সে অবসোলেটেড হয়ে গেল, সে কর্মক্ষম থাকলো না। তখন এর কারণে যে সাপ্লাইটা আমরা পেতাম, অক্সিজেন সাপ্লাইটা পেতাম আমার দেহের সেলগুলো, সেই সেলগুলো কি হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাবে। তখন তারা সিগন্যাল পাঠাবে, অক্সিজেনের চাহিদা বাড়ায় দিবে, তখন আমরাও কিন্তু অক্সিজেনের চাহিদা ফিল করবো, এই যে একটা ব্রিদিং মানে শর্টনেস দেখা দিবে, ঠিক আছে, ডিউরেশনটা কমে যাবে, ব্রিদিং ডিউরেশনটা, আমরা আরো খুব বেশি বাতাস আমাদের ভেতরে ইনপুট দেওয়ার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি শ্বাসকষ্ট বা অ্যাজমা, হ্যাঁ, ঠিক আছে, ভেন্টিলেশনের জন্য। তখন কি হয়, কৃত্রিম ভেন্টিলেশন দিয়ে এই প্রবলেমটাকে কিছুটা দূর করার চেষ্টা করা হয়। বাট মূল যে সমস্যাটা, আমি যদি এই ফ্লুইডটাকে এখান থেকে বের করে দিতে না পারি এবং এই যে সেলগুলো ডিস্ট্রয় হয়েছে ওটাকে যদি রিপ্লেস করাতে না পারি, ব্যর্থ হই, তাহলে এটা কিন্তু টেম্পোরারি একটা পথ ছিল। বাট যখনই আমরা এই কাজটা করতে ব্যর্থ হবো, আমরা দেরি করবো, সঠিক ট্রিটমেন্ট আমরা পাবো না, তখন আমাদের এই কজটা কি হয়ে যাবে, এটা পার্মানেন্ট কজে পরিণত হবে, ঠিক আছে। তখন ওই লাঙের ওই অংশটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এই ইস্যুটা মোটামুটি ক্লিয়ার, তাই না। তো এখানে আসলে এই যে অ্যালভিওলাই যে ইনফেক্টেড হলো, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে নিউমোনিয়া। যে কোনো, এটা কৃমি দ্বারা হতে পারে, এটা ভাইরাস দ্বারা হতে পারে, এটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, যে কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা এটা মানে এফেক্টেড হতে পারে। এটা গেল লাস্ট যে পোর্শনটা ছিল, সেই পোর্শনটা নিয়ে। এখানে ডিজিজ বলতে আমরা ফেরিনজাইটিস, লেরিনজাইটিস, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে।
ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, ব্রঙ্কাইটিস, হ্যাঁ, ব্রঙ্কাইটিস নিয়ে আমরা কথা বলছি। তো ওই ব্রঙ্কাইটিসটা হচ্ছে যে ট্র্যাকিয়া যখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো শাখায় ভাগ হয়ে যায়, লেফট লাং এবং রাইট লাংয়ের দিকে, তখন যে শাখাগুলোকে বলা হয় কি ব্রঙ্কাই, হ্যাঁ, ঠিক আছে। তো ওখানে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, ওখানে ইনফ্লামেশন কি কারণ হতে পারে, ওই যে ইনফেকশনের কারণ হতে পারে। ওখানে কিন্তু সিলিয়া নামে এক ধরনের চুল সদৃশ্য জিনিস থাকে, হ্যাঁ। ওরা কি করে, ওরা বাইরের যে অনাকাঙ্ক্ষিত যে পদার্থগুলো আছে এগুলোকে ধরে রাখে, আটকে রাখে, এটাকে বলা হয় সিলিয়া। এই ধরনের জিনিসকে বলা হয় কি, এই ধরনের একটা ইয়া থাকে। এবং সিলিয়ার নিচে থাকে হচ্ছে মিউকাস লেয়ার, ঠিক আছে। সো এই মিউকাস লেয়ার এবং ইয়াটা সাধারণত দেখা যায় ইনফেক্টেড হয়। ইনফেক্টেড হলে তখন যেটা হয় সেটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। আসলে ইনফ্লামেশনটা কি? ইনফ্লামেশনটা হলো আসলে আমাদের একটা ইমিউন রেসপন্স। আমাদের বডিটা কোনো একটা জায়গায় যখন কোনো প্রবলেম হয়, কোনো একটা সেল বা টিস্যু আক্রান্ত হয়, তখন আমাদের বডি যে রেসপন্সটা দেয়, সেই রেসপন্সটাই কিন্তু আসলে ইনফ্লামেশন। ওকে, তো আমরা মোটামুটি রেসপিরেটরি সিস্টেমের যে জায়গাটায় বোঝার একটু সমস্যা ছিল, এটা বোঝা শেষ। আমরা এখন এক্সক্রিটরি সিস্টেমের কিছু অংশ নিয়ে কথা বলব। অলরেডি আমরা জেনে গেছি যে এক্সক্রিটরি সিস্টেমের পার্টগুলো কি কি, বা এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে ইনভলভ যে ফাংশনগুলো, সে ফাংশনগুলো কি, কারা কারা এখানে ইনভলভ। তো প্রথমে এক্সক্রিটরি সিস্টেমটা কি? এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে আমাদের দেহ থেকে ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলোকে যে সিস্টেম বের করে দেয়, ইলিমিনেট করে, সেগুলোকে বলা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, তাই না? ইলিমিনেট। সো এখানে ইনভলভ অর্গানগুলো কি, এখানে ইনভলভ সিস্টেমগুলো কি, সাব সিস্টেমগুলো কি? এখানে ইনভলভ এক নম্বর হচ্ছে ইউরিনারি সিস্টেম। এটাই হচ্ছে মেইন। এটা হার্ট, একটা মানুষের দেহের জন্য হার্ট যতটা গুরুত্বপূর্ণ, এই ইউরিনারি সিস্টেমটাও ঠিক অনেকটাই ততটাই গুরুত্বপূর্ণ। কারণ কিডনি যদি ভালো না থাকে, হার্ট ভালো থাকবে না। কিডনি কোনো কারণে যদি ঝামেলা হয়, হার্টে ঝামেলা দেখা দিতে পারে। তার মানে হার্টের সাথে কিডনি ওতপ্রোতভাবে জড়িত। হার্টের সুস্থতার পেছনে কিডনির সুস্থতা অনেকটা নির্ভর করে। বাট কিডনির সুস্থতার উপরে হার্টের সুস্থতা কি নির্ভর করে? হ্যাঁ, যদি ব্লাড প্রেশার ঠিক মতো কন্ট্রোল না থাকে, তাহলে কিডনি অসুস্থ হয়ে পড়বে। তার মানে কিডনি দ্বারা হার্ট এফেক্টেড হচ্ছে, হার্ট দ্বারা কিডনি এফেক্টেড হচ্ছে। সো আমরা এখন দেখব ইউরিনারি সিস্টেম। ইউরিনারি, হ্যাঁ, আমরা বড় হাতে লিখে, তাহলে দেখতে সুবিধা হবে। ইউরিনারি সিস্টেম বা ইউরিনেশন। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হলো হচ্ছে আমাদের ছিল স্কিন দিয়ে আমাদের ঘাম বেরিয়ে যায়, সোয়েট। 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল লার্জ ইন্টেস্টাইন বা জিআইটি বলতে পারি আমরা। জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কতটুকু? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হচ্ছে আমাদের ঠিক পাকস্থলী থেকে শুরু এবং অ্যানাসে গিয়ে শেষ। এখানে আসলে ওটা হচ্ছে আমরা লার্জ ইন্টেস্টাইন লিখলেই ভালো হতো, আমরা এটা লিখে নিতে পারি লার্জ ইন্টেস্টাইন। তারপরে হচ্ছে কি? তারপরে হলো আমাদের লাং। লাং আমাদের কি বজ্র পদার্থ বের করে দেয়? কার্বন ডাই অক্সাইড, এটা বের করে দেয়, কার্বন ডাই অক্সাইড। তা আমরা দেখেছিলাম যে এখানে যে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে যে পার্টগুলো আছে, সেই পার্টগুলোর মধ্যে ইনভলভ যে সিস্টেমগুলো বা যে অর্গানগুলো, সেগুলোর 4টা নাম আমরা পেলাম, তাই না? এক্সক্রিটরি সিস্টেম। এখন আমরা দেখব ইউরিনারি সিস্টেম, কারণ অলরেডি এইগুলোর স্কিন বাদ দিয়ে বাকিগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। স্কিনে আমরা আসলে ওইভাবে যাব না, ঠিক আছে? তো বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই কারণে আমরা স্কিনে কথা বলবো না। তো বাকিগুলো সিস্টেম নিয়ে আমরা অলরেডি কিন্তু কথা বলে ফেলেছি, ঠিক না? এখন আমরা দেখি এই ইউরিনারি সিস্টেমের গঠন প্রকৃতি কেমন, এবার কিভাবে কাজ করে। খুব ছোট, বেশি বড় কোনো ইয়া না, ছোট কয়েকটা জিনিস। তার মধ্যে ওকে, তার মধ্যে এই একটা সিমের বিচির মতো দেখতে,
কিডনি, এটাকে বলা হয় কিডনি। এটা হচ্ছে মেইন অর্গান, এই ভাইটাল অর্গান কার, এই ইউরিনারি সিস্টেমের। সো এরকম দুটা কিডনি থাকে আমাদের, দুই সাইডে দুটা কিডনি থাকে। তো এরকম দেখতে অনেকটা সিমের বিচির মতো, ঠিক এরকম দেখতে। তো এরা করে কি, এরা ইনফেরিয়র ভেনা কাভা এবং এওয়ার্টা থেকে দুটা ব্লাড ভেসেল প্রত্যেকটা কিডনির মধ্যে ঢুকে পড়ে। তাহলে এখান থেকে যেন এওয়ার্টা একটা, আচ্ছা এটা ঠিক আছে, এটা আগে করে নিই, ঠিক আছে। ঠিক আছে, আমরা আগে এতটুকু দেখি, একটু উঁচু করে আঁকালে ভালো হতো। সো আমরা যদি এখানে দেখি এই কিডনিগুলো, কিডনির অবস্থাটা আগে দেখি। এই কিডনি দুটো, হ্যাঁ, ছোট ছোট ইয়ার ভিতরে, এর ভেতরে এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্টার একটা অংশ থেকে ব্লাড ভেসেল এসে ঢুকে গেছে, কার মধ্যে ঢুকে গেছে, আমাদের এই কিডনির মধ্যে। আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এটা থেকে ভেন এসে ঢুকে গেছে কিডনির, দুই কিডনিতে দুইটা ভেনের ইয়ার ঢুকে গেছে, ঠিক আছে, দুইটা ভেন ঢুকে গেছে। আচ্ছা, এই কিডনি দুটা দেখতে সিমের বিচির মতো আমাদের পেছন দিকে অবস্থান করে। এই অবস্থানগুলো নিয়ে একটু কথা, মানে কোশ্চেন আসতে পারে। আর এখানে যদি আমি একটু ভেতরের অংশটা দেখি, ভেতরের ঘটনাটা দেখি, ভেতরে কেমন, ভেতরের গঠনটা এরকম এরকম ঘটনা। এই অংশটাকে বলা হয়, এটা সলিড, এটা সলিড পোর্শন। এই অংশটাকে বলা হয় কর্টেক্স, রেনাল কর্টেক্স। কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল, এটার নাম হচ্ছে রেনাল কর্টেক্স, ঠিক আছে। আর এই যে ছোট ছোট ডিম্বক আকৃতির দেখতে অনেকটা, যে লোব, এগুলোকে বলা লোবিউলস বা লোব বা লোবিউলস বলে। এই লোবিউলস গুলোকে বলা হয় কি, এই লোবিউলস গুলোকে বলা হয় মেডুলা। মানে এই অংশটাকে, এই পুরো অংশটাকে বলা হয় মেডুলা, মেডুলা বা রেনাল মেডুলা, মেডুলা অথবা রেনাল মেডুলা। এখন এই রেনাল মেডুলাতে কি থাকে, রেনাল মেডুলাতে এই কিডনির ইউনিট, কিডনিতে ওই যে যেমন আমরা ওয়ালের কথা বলেছিলাম, যে ওয়ালের যদি ইউনিট চিন্তা করি, ওয়ালের ইউনিট কি হবে, ওয়ালের ইউনিট হবে ইট। ঠিক কিডনির এরকম অসংখ্য ছোট ছোট নেফ্রন বা ফিল্টার মেশিন দিয়ে তৈরি, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় নেফ্রন। তাহলে কিডনির একক কি, নেফ্রন। আর এই কারণেই কিডনিকে মেডিকেল টার্ম কিভাবে উচ্চারণ করা, মেডিকেল টার্মটা কি, কিডনির মেডিকেল টার্ম হলো নেফ্রো, কিডনি মেডিকেল টার্ম নেফ্রো। এই কারণে ঠিক এরকম প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন নেফ্রন থাকে। এই 1 মিলিয়ন নেফ্রন কি করছে, প্রতিনিয়ত প্রতিদিন 1,500, সবাই মিলে আর কি, 1,500 লিটার ব্লাড ফিল্টার করছে। 1,500 লিটার ব্লাড, চারটিখানি কথা না কিন্তু, 1,500 লিটার ব্লাড ফিল্টার করছে প্রতিনিয়ত, মানে প্রতিদিন, সরি প্রতিনিয়ত না বলে প্রতিদিন বলি। তার মানে এই 1,500 লিটার ব্লাড ফিল্টার করে কি করছে, সে ব্লাডের মধ্যে থেকে অপ্রয়োজনীয় যে পদার্থগুলো আছে, যেগুলো কিডনির মাধ্যমে বের করে দেওয়া সম্ভব, সেগুলোকে বের করে দিচ্ছে, ঠিক আছে। এরকম ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোর মধ্যে কীরকম হতে পারে, সল্ট আছে, অনেক ধরনের সল্ট আছে, তারপরে আয়নস আছে, পাশাপাশি আছে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। যার কারণে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের কারণেই সাধারণত আমাদের ইউরিনের গন্ধটা এরকম ঝাঁঝালো হয়। এই ইউরিয়া ইউরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়, আমাদের শরীরে প্রতিনিয়ত ভাঙা করা হচ্ছে। আমাদের যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো যখন ভেঙে যায়, ভেঙে গেলে তখন নাইট্রোজেনাস একটা পদার্থ তৈরি হয়, সেটা কি বলা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াম করে কি, আমাদের শরীরে তো রক্তে তো কার্বন ডাই অক্সাইড আছে, ওই কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে তৈরি করে ইউরিয়া। এই ইউরিয়াগুলো তখন কিডনি কি করে, বের করে দেয়, নাইট্রোজেনাস ওয়াস্ট হিসেবে বের করে দেয়। তো এই নাইট্রোজেনাস ওয়াস্টগুলো প্রস্রাবের রাস্তাতে বেরিয়ে যায়।
প্রকৃতিতে ফিরে যায়। সো এই যে এই প্রসেসটা যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে বা কোনো কারণে যদি কিডনি এই ইউরিয়াটাকে বের করে দিতে না পারে বা ইউরিক অ্যাসিডটাকে বের করে দিতে না পারে, তখন এরা করে কি, এরা আমাদের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে গিয়ে জমা হয়। জয়েন্টগুলোতে জমা হয় এক ধরনের ব্যথা, একটা রোগের সৃষ্টি করে। ঠিক আছে? তো আমরা এই জন্য যখন কেউ অস্টিও আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা কমপ্লেন নিয়ে ডক্টরের কাছে যায়, ডক্টর তখন তার ইউরিক অ্যাসিডের এবং ইউরিয়ার ব্যালেন্সটা দেখার চেষ্টা করে ব্লাডের মধ্যে, এবং ওটার উপর ভিত্তি করে উনি একটা ডিসিশন নেন পেশেন্টকে আমার আসলে কী ধরনের ড্রাগ দিতে হবে। ঠিক আছে? তো আমরা কিডনি, এবার প্রথমে আসি কিডনির মধ্যে কি আছে। কিডনির মধ্যে দেখলাম আমরা কিডনিটাকে আমরা কেটে যদি দেখি তাহলে এরকম একটা অংশ পাবো। এই অংশটার সলিড একটা অংশ, সেটাকে বলছি কি আমরা রেনাল কর্টেক্স, আর এটাকে বলছি রেনাল মেডুলা। এই রেনাল কর্টেক্সের মেডুলার মধ্যে এরকম কতগুলো চেম্বার লাইক জিনিস থাকে, এগুলোকে বলা হয় লোবিউলস। এই লোবিউলস এখানে আছে প্রত্যেকটা কিডনির মধ্যে লোবিউলস হচ্ছে 18টা। 18টা লোবিউলস থাকে। ওকে, আচ্ছা, এই লোবিউলসের মধ্যে কি থাকে? এই লোবিউলসের মধ্যে ফিল্টার মেশিন থাকে, ছোট ছোট ফিল্টার ইউনিট থাকে, সেটাকে বলা হচ্ছে নেফ্রন। মূলত এই নেফ্রনটা হচ্ছে এই কিডনির ইউনিট। ঠিক আছে? এই পুরো কিডনিটা আসলে এরকম 1 মিলিয়ন নেফ্রনের সমষ্টি। এখন এই প্রত্যেকটা নেফ্রন আলাদা আলাদাভাবে ব্লাড ফিল্টার করছে, এবং সেটা করছে তারা একটা ম্যাসিভ ইসের মধ্যে। এটাকে যদি আমি ম্যাগনিফাই করি তাহলে অবিশ্বাস্য মনে হবে যে এত ক্ষুদ্র ক্ষুদ্র নেফ্রন এটা কিভাবে এই কাজটা করে। আমি যদি প্রত্যেকটা নেফ্রনকে একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করি, তাহলে এর দৈর্ঘ্যটা হবে প্রায় 75 মাইল বা 120 কিলোমিটার। চিন্তা করা যায়? আমি যদি প্রত্যেকটা নেফ্রন একটার পিছনে একটা জোড়া দিই এবং টেনে ধরি, তাহলে দৈর্ঘ্য হবে, লেন্থ হবে 75 মাইলস অর 120 কিলোমিটার। সো এরা কি করে? এরা প্রতিনিয়ত ব্লাড ফিল্টার করছে প্রতিদিন। কি পরিমাণ তারা ফিল্ট্রেট মানে কি? ফিল্ট্রেট মানে ফিল্টার করার পরে যে আবর্জনাটা বেরিয়ে আসে, যেটা থেকে যায় ছাকার পরে, যেমন আমরা যখন চা ছাকি না, ছাকনির উপরে থেকে যায় কি, ছাকনির উপর যে জিনিসটা থেকে ওটাকে আমরা ফেলে দিই, ওটাই হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল। তো ওই যে ওটাকে বলা হয় ফিল্ট্রেট। ওটা ওই পরিমাণ থেকে কি পরিমাণ ফিল্ট্রেট তারা তৈরি করে, ফিল্টার করে প্রায় 150 লিটার। হ্যাঁ, এখানে ব্লাডটাকে ফিল্টার করছে। ব্লাডটাকে ফিল্টার করার মাধ্যমে কি করছে? বজ্র পদার্থগুলোকে সে বের করে দেয়। তার মানে যে আমরা যে চাটা পাই ফিল্টার করে, এই চায় যে চাটা পেলাম, এখানে উল্টা ঘটনা ঘটবে। এখানে এই চাটাই হচ্ছে আমাদের আবর্জনা, এটা কি ফেলে দিবে। কিন্তু এরকম যখন একটা নেফ্রনের গঠন যদি আমরা দেখি, আমরা এই দেখতে পাবো ওখানে একটা ফিল্টার থাকে যেটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। সো ওই বোমেন্স ক্যাপসুলে অসংখ্য ক্যাপিলারিস থাকে। এই ক্যাপিলারিসগুলোকে বলা হয় গ্লোমেরুলার ক্যাপিলারিস। হ্যাঁ, এফারেন্ট আর্টারিস। এই এফারেন্ট আর্টারিজের মাধ্যমে ব্লাড ফিল্টারে যায়, ফিল্টার হয়ে বজ্র পদার্থগুলো বের করে দিয়ে সে আবার ব্যাক করে ইফারেন্ট আর্টারির মাধ্যমে। সো আমরা অত জটিলতায় না যাই, আমরা আসলে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আগে দেখি কি করে। এই কিডনি প্রতিদিন 1500 লিটার ব্লাড সে ফিল্টার করে কতটুকু ফিল্ট্রেট পায়? সে 150 লিটার ফিল্ট্রেট পায়। কিন্তু এই 150 লিটার যদি আমার প্রতিদিন মানে মূত্রত্যাগ করা লাগতো, তাহলে চিন্তা করেন কি অবস্থা দাঁড়াতো। আমরা তো আসলে ওয়াশরুম থেকে বেরোতেই পারতাম না। 150 লিটার চারটিখানি কথা না কিন্তু, তাই না? তো এখন এই 150 লিটারের মধ্যে 148.5 এই 148.5 লিটার আবার ব্লাডে ব্যাক করে দেয়। সে আবার রিটেক হয়, এটাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। হ্যাঁ, রিটেক হয়, এটা আবার ব্লাডে কি করে? ব্যাক করে। এই ব্যাক করার যে প্রসেসটা, এটাকে বলা হয় কি অ্যান্টিডায়োরেটিক হরমোন। এই অ্যান্টিডায়োরেটিক হরমোনের কারণ এই যে রিটেনশনটা হয়, রিটেনশনে এটা আবার ব্লাডে ব্যাক করে, যেখানে যে প্রয়োজনীয় যে আয়নস আছে, তারপরে
আদার যে এলিমেন্টগুলো আছে, ওয়াটার, হ্যাঁ, এই সোডিয়াম ওয়াটার রিটেনশন আমরা পড়েছিলাম না? এখানেও কিন্তু এই সোডিয়াম ওয়াটার রিটেনশনটা কি এরকম একটা ঘটনা, ঠিক আছে, এরকম একটা ঘটনা সোডিয়াম ওয়াটার রিটেনশনটা। তার মানে এখানে সোডিয়াম থেকে শুরু করে যেসব জিনিস এখনো বডি মনে করছে যে না এটা আমার দরকার, ওগুলোকে সে আবার রিঅ্যাপটেক করে। এই রিঅ্যাপটেক করতে গিয়ে কতটুকু রিঅ্যাপটেক করে, রিঅ্যাবজর্ব করে প্রায় 148.5 লিটার সে আবার কিন্তু ব্যাক করছে, রিঅ্যাবজর্ব করে নিচ্ছে। সো এখানে আমরা দেখলাম যে কিডনি কি কাজ করে। কিডনির, তার মানে কিডনির কাজের মধ্যে একটা কাজ হলো ফিল্টার করা, ঠিক না? একটা কাজ হলো ব্লাডটাকে সে ফিল্টার করে ওয়াস্ট প্রোডাক্টগুলো বের করে দেয়। আর একটা কাজ হলো রেগুলেট করা। কি রেগুলেট করে? রক্তের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্যতা রক্ষা করে সে। এই যে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া এগুলোকে যে বের করে দিচ্ছে, এটা কি হচ্ছে? রক্তের মধ্যে একটা ব্যালেন্সিং কন্ডিশন আছে, ঠিক আছে, এবং আদার যে ফাংশনগুলোকে সে রেগুলেট করছে এইভাবে। তারপরে সে কিছু হরমোন ক্রিয়েট করে, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিনটা কি? ইরাইথ্রোপয়েটিনটা হলো আমাদের যে বোন ম্যারোতে যে ইরাইথ্রোসাইটগুলো তৈরি হয়, এই ইরাইথ্রোপয়েটিন ওই ইরাইথ্রোসাইটের প্রোডাকশনগুলোকে ইনিশিয়েট করে, ঠিক আছে। তার মানে ইরাইথ্রোপয়েটিন যদি ঠিক মতো প্রডিউস না হয় তাহলে কিন্তু আমাদের বোন ম্যারোতে ঝামেলা হবে, বোন ম্যারোতে রেড ব্লাড সেল প্রোডাকশন কমে যাবে। তার মানে কিডনি দেখেন এখানে বিশাল একটা কাজ। আর একটা কাজ সে ম্যানুফ্যাকচারিং বা প্রডিউস করে, সেটা হলো ভিটামিন D3, যেটা কিন্তু অন্য কোনোভাবে আমরা প্রকৃতি থেকে পাই না। সূর্যের আলো যখন আমাদের স্কিনের মধ্যে পড়ে তখন একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের কিডনিতে ভিটামিন D3 সিনথেসিস হয়। এই ভিটামিন D3 আসলে কি? ভিটামিন D3 একটা চাবি। সে করে কি? ক্যালসিয়াম আয়নকে বনে অ্যাবজর্ব করতে সহায়তা করে, বনে স্টোর করতে সহায়তা করে। ভিটামিন D3 যদি না থাকে, পর্যাপ্ত পরিমাণে দেহে উৎপন্ন না হয়, তাহলে আমি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই না কেন, ওই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমার বনে স্টোরেজ হবে না, আমার কোনো কাজে আসবে না। কারণ এই D3 একমাত্র চাবি যে লকটা খুলতে পারে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কিডনির কাজের কতগুলো প্যাটার্ন দেখলাম অলরেডি। আমি যে ভিডিওটা আপলোড করে দিয়েছি ওখানে সুন্দর করে এটা ডিসক্রাইব করা আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এখানে যেসব জিনিস হয়তো বা আলোচনায় আসে নাই সেগুলো জিনিস আমি একটু আলোচনা করে দিলাম, যে কি পরিমাণ ব্লাড সে ফিল্টার করে, কি পরিমাণ ফিল্ট্রেট পাই, কি পরিমাণ আবার রিঅ্যাবজর্ব হয়, কতটুকু আমরা ইউরিনেশন করি। তাহলে আমরা সারাদিনে ইউরিনেট করি কতটুকু? স্বাভাবিক অবস্থায় যদি একটা মানুষের কথা চিন্তা করি, যার কোনো ডিজিজ নাই, ডায়াবেটিস নাই, আদার্স কোনো ফাংশন নেই, যে যতটুকু পানি সারাদিনে পান করার কথা ততটুকুই পানি পান করে, তাহলে সে সারাদিনে আসলে মাত্র 1.5 লিটার প্রস্রাব করবে বা ইউরিনেট করবে। 1.5 লিটার, হ্যাঁ, 1.5 লিটার ইয়ার করবে। এখানে কি কি ডিজিজ হতে পারে? এখন আমরা এখানে ডিজিজ নিয়ে কথা বলে ফেলি, কারণ এখানে আমরা শেষ করে ফেলবো এই জায়গাটা, ঠিক আছে। সো প্রথমে কি হয়? এই ব্লাড ভেসেল দিয়ে রক্ত গেল কোথায়? ব্লাড চলে যাবে কিডনির মধ্যে, ওখানে ফিল্ট্রেট হবে। ফিল্ট্রেট হয়ে যে বজ্র পদার্থটা তৈরি হবে সেটা হবে কি? এখানে একটা পাইপ দিয়ে বা নালি দিয়ে বেরিয়ে আসবে। এই নালিটার নাম কি? এই নালিটার নাম হচ্ছে ইউরেটার। এটাকে বলা হয় ইউরেটার। আচ্ছা, এখানে লিখি, এই জায়গাটা লিখি, হ্যাঁ, ইউরেটার, ইউরেটার। সো এই ইউরেটারের মাধ্যমে এ কোথায় জমা হবে? একটা টেম্পোরারি স্টোরেজে জমা হবে। টেম্পোরারি স্টোরেজ। সিস্ট মানে হচ্ছে থলি, ঠিক আছে, যেখানে কোনো কিছু জমা হতে পারে, কোনো তরল জমা হতে পারে, এরকম থলিকে বলা হয় সিস্ট। তাহলে ওই সিস্ট বলতে তাহলে আমরা কি বলবো? মূত্রথলি। তার মানে আমরা আগেও পড়েছি, হ্যাঁ, CYST, সিস্ট, তার মানে কি? মূত্রথলি, তাই না? এই মূত্রথলিটা দেখতে কেমন? মূত্রথলিটা দেখতে অনেকটা এরকম, এখানে এই অংশটাকে বলা হয় ইউরেথ্রা। আর এই যে ইউরেটার গুলো এইভাবে ঢুকছে, ঠিক আছে, ইউরেথ্রা গুলো এইভাবে ঢুকছে। সো আমরা দেখলাম যে এই
এটা ইউরিনারি ব্লাডার বা সিস্ট বলা যেতে পারে। হ্যাঁ, তো এখানে কি হতে পারে, এখানে ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন হলে এই ইনফ্লামেশনটাকে যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে, সিস্টাইটিস। আর অনেক কিছু হতে পারে, আমরা একটা একটা করে আসি। তো আমরা এই অংশে নেফ্রনগুলো আক্রান্ত হতে পারে। এখন প্রথম যে ডিজিজটা আমরা নিয়ে আলোচনা করব, যে এই একটা কিডনির সারাদিনে যতটুকু ফিল্টার করার কথা, ব্লাড ফিল্টার করার কথা, অতটুকু ব্লাড সে ফিল্টার করতে পারলো না, অতটুকু ব্লাড সে ফিল্টার করতে পারছে না। তার মানে রক্ত কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। দেখেন এতে কি হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে। হার্ট যেভাবে পাম্প করার কথা তার সাথে বেশি লোড নিতে হচ্ছে তাকে, কারণ রক্ত যত দূষিত হবে ওর যে অ্যাসিড ক্ষারের যে ব্যালেন্সটা থাকবে না। এটাকে বলে হেমোস্ট্যাসিস। হেমোস্ট্যাসিস মানে আমাদের আভ্যন্তরীণ শরীরের আভ্যন্তরীণ যে ব্যবস্থার ভারসাম্যতা, ব্যালেন্স। হ্যাঁ, সব কিছুর ব্যালেন্স। সো এই কোনো কিছু আর ব্যালেন্সে থাকবে না, কারণ রক্ত ব্লাড করে কি প্রত্যেকটা সিস্টেমের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা সিস্টেমকে সে আবদ্ধ করে রাখছে তার সাথে। সো সে তার ওখানে যদি কোনো ডিস্টারবেন্স দেখা দেয় প্রত্যেকটা সিস্টেমের দ্বারা এফেক্টেড হবে। এখন দেখা যাক কিভাবে এফেক্টেড হয় সেটা আমরা দেখি। তো ইউরেটার দিয়ে সেটা চলে যাবে কোথায়, এখানে আমি প্রথম থেকে আবার আরেকটু আসি। প্রথমে কি হলো, আমাদের এই অ্যাওয়ার্টা দিয়ে ব্লাড এসে অ্যার্টারিতে গেল, রেনাল আর্টারিতে গেল, রেনাল আর্টারি থেকে ওখানে সে ক্যাপিলারিতে চলে যাবে। হ্যাঁ, এই প্রত্যেকটা নেফ্রনকে যদি আমি দেখি তাহলে দেখতে অনেকটা এরকম কাপের সদৃশ্য। এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল, এই জায়গাটাকে। হ্যাঁ, এগুলোকে বলা হয় লুপ অফ হেনলি। এই অংশটাকে বলা হয় লুপ অফ হেনলি। তো ওগুলো ওখানে দেওয়া আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, লেকচার শিট আপলোড করে দিচ্ছি, সবই আপনারা দেখে নিতে পারবেন। তো এইখানে আসলে এখনো বোমেন্স ক্যাপসুল হয়নি, এখানে এইরকম একটা ইয়া থাকে, এর ভিতরে অসংখ্য এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারি। কি বললাম, এফারেন্ট এবং ইফারেন্ট, একটা এ দিয়ে আর একটা ই দিয়ে শুরু। হ্যাঁ, এফারেন্ট আর একটা হলো ইফারেন্ট। এই এফারেন্ট আর্টারি দিয়ে কি রক্ত আসলো, এসে এখানে ফিল্টার হয়ে ইফারেন্ট দিয়ে বেরিয়ে গেল, আবার সিস্টেমে চলে গেল। ফিল্টার হয়ে কি করে, ভিতর দিয়ে বজ্র পদার্থ, এই বজ্র পদার্থ চলে আসলো। এই বজ্র পদার্থের এখানে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আবার এখানে ব্লাড ভেসেল আছে, এখানে অনেক অসংখ্য ব্লাড ভেসেল আছে, রিঅ্যাবজর্ব হয়ে এখানে চলে যাবে, ব্লাড ভেসেলে চলে যাবে, ব্লাড ভেসেলে চলে যাবে। এই অংশটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। ঠিক আছে, এটা হচ্ছে লুপ অফ হেনলিস। এটা ডিস্টাল মানে দূরে, প্রক্সিমাল মানে কাছে। এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। আর এই যে রক্তনালী সহ ক্যাপসুলটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলে, গ্লোমেরুলাস। তো এগুলো সবই আমি দিয়ে দিচ্ছি। এখানে আসলে অত বেশি জায়গা না থাকার কারণে সব লেখা সম্ভব হচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য। অলরেডি আমরা ক্লাস আপলোড করে দিয়েছি, সুতরাং বাকিটা আমি জাস্ট আপনাদের সরাসরি বোঝানোর জন্য এই আজকের এই ক্লাসটা অ্যাটেন্ড করা হচ্ছে। তাহলে এটা গেল। তো এইখানে বোমেন্স ক্যাপসুল থেকে কি করে, এখানে কালেক্টিং ডাক্ট বলে এটাকে, মানে বিভিন্ন বোমেন্স ক্যাপসুল থেকে একটা কালেক্টিং ডাক্টে এসে সব বজ্র পদার্থগুলো জমা হয় অসংখ্য কালেক্টিং ডাক্ট দিয়ে, তখন এই ইউটেরাসে চলে আসে বজ্র পদার্থগুলো। তারপরে টেম্পোরারি স্টোরেজে যায়, ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যায়। তার মানে পার্ট খুব বেশি না, তাই না? কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, মাত্র 4টা জিনিস। কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর কি ইউরেথ্রা পার্ট। এখন যদি আমাকে বলা হয় ঠিক আছে পার্ট তো বুঝলাম, কিডনির ভেতরের অবস্থাটা, কিডনির ভেতরের অবস্থা খুব বেশি জটিল কিছু না। কিডনিটাকে যদি কাটি, এখানে প্রকোষ্ঠ পাওয়া যাবে, অনেকগুলো চেম্বার পাওয়া যাবে। এই চেম্বারগুলোকে বলা হয় লোডিউলস। এরকম চেম্বার আছে 18টা। এই চেম্বারগুলো যেখানে অবস্থান করে তার নাম হচ্ছে মেডুলা, এবং এই চেম্বারের উপরে যে অংশটা প্রোটেক্ট দিয়ে রাখছে এটাকে বলা হয় রেনাল কর্টেক্স। রেনাল মেডুলা, রেনাল কর্টেক্স। এই চেম্বারের মধ্যে অসংখ্য নেফ্রন থাকে। এই নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ আর কি।
তো 10 লক্ষ 1 মিলিয়ন, এই 1 মিলিয়ন নেফ্রন তারা কি করছে প্রত্যেকটা কিডনিতে, তো তারা কি করছে, এরা ব্লাডটাকে ফিল্টার করছে। ফিল্টার করে কতটুকু ব্লাড ফিল্টার করে সারাদিনে 1500 লিটার ব্লাড ফিল্টার করে, কতটুকু ফিল্টার তৈরি 150 লিটার, এর কতটুকু রিঅ্যাবজর্ব হয় 148.5 লিটার, এবং কতটুকু ইউরিনেট করে বের করে দেয় কতটুকু, মানে এইখানে কতটুকু জমা হয়, এইখানে জমা হয় 1.5 লিটার। শেষ। এই হলো টোটাল আলোচনা। কি কি ডিজিজ হতে পারে? ডিজিজ হতে পারে নেফ্রন। প্রথমে হতে পারে যতটুকু ব্লাড পাম্প করার কথা অতটুকু ব্লাড পাম্প করছে না, যতটুকু ব্লাড ফিল্টার করার কথা অতটুকু ব্লাড ফিল্টার করছে না। তার মানে হার্ট যদি হয় পাম্পিং মেশিন, ইঞ্জিন, আর কিডনি তাহলে কি? কিডনি হচ্ছে গিয়ে এটার হচ্ছে রেডিয়েটরের মতো, ঠিক আছে? তার মানে এই কিডনি যদি ঠিক না থাকে হার্টও আস্তে আস্তে ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিডনি কি করছে, এখান থেকে এই যতটুকু পাম্প করার কথা ছিল 1500 লিটার, সে 1500 লিটার না করে 1000 লিটার করছে। কত লিটার করছে? 1000 লিটার। তার করার কথা ছিল কত? 1500 লিটার, কিন্তু করছে কত? 1000 লিটার। তাহলে এইটাকে বলবো রেনাল ফেলিওর। পাস মার্ক হয়নি, তার পাস মার্কের জন্য দরকার 1500 লিটার। সে করছে, সে 1000 লিটার কিন্তু করছে না, কিন্তু সে ওই 1500 লিটার যেটা আমার টার্গেট, হ্যাঁ, যেটা দিয়ে যে প্যারামিটারে আমি বুঝবো যে না কিডনি সুস্থ হয়েছে, সেটা করেনি। এই জন্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রেনাল ফেইলিয়ার। সো রেনাল ফেইলিয়ারের পিছনে কারণগুলো কি কি? কারণগুলো হলো এইখানে নেফ্রাইটিস হতে পারে, এখানে নেফ্রনগুলো ডেড হতে পারে, নেফ্রনগুলো ডিস্ট্রয়েড হতে পারে, নানা কারণে হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে, এখানে পাথর জমতে পারে। কি জমতে পারে? স্টোন ফর্ম করতে পারে। ওই যে ক্যালসিয়াম খেয়েছি, ক্যালসিয়াম, সোডিয়াম এবং আদার্স লিকুইড টিপিড এগুলো জমে এখানে স্টোন ফর্ম করে গেল, ঠিক আছে? মূলত ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে, আয়রনও থাকে ভেতরে, সব কিছু মিলে একটা স্টোন ফর্ম করে। স্টোন ফর্ম করে পুরো প্রসেসটাকে ব্লক করে দেয়, রক্ত সাপ্লাইটাই ব্লক করে দেয়। এটা ভেতরে হতে পারে, বাইরে হতে পারে, এখানেও হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু এটাকে কি বলবো? স্টোনের মেডিকেল টার্ম হচ্ছে স্টোনের মেডিকেল টার্ম হচ্ছে লিথিয়া, ঠিক আছে? এখন বডিতে যদি কোনো একটা জায়গায় এই পাথর উৎপন্ন হয়, পাথর তৈরি হয়, পাথর মানে প্রসেস হতে থাকে, তাহলে সেটাকে বলা হয়, যেমন আমি যদি এটা কিডনি নেফ্রোলিথিয়াসিস বা রেনাল লিথিয়াসিস, এটা কি বলবো? রেনাল বা নেফ্রোলিথিয়াসিস। রেনাল লিথিয়াসিস বা লিথ থাকলে হবে। লিথ কোনো জায়গায় যদি থাকে তাহলেই হবে। যদি এটা গল ব্লাডারে হয় তাহলে বলবো কলিলিথিয়াসিস। গল ব্লাডারে যদি হয় কি বলবো? গল ব্লাডার, মনে আছে? হ্যাঁ, কলিসিস্ট, এখানে সিস্টার থাকছে না, লিথিয়াসিস। তার মানে তাহলে আমার যদি এটা এখানে হয় সিস্টোলিথিয়াসিস, হ্যাঁ, মানে সিস্ট, তাই না? সিস্টোলিথিয়াসিস। সো লিথিয়া শব্দটা যদি কোনো জায়গায় থাকে তাহলে বুঝতে হবে এখানে স্টোন ফর্ম করছে। তার মানে এখন আমি যদি ডেন্টোলিথিয়াসিস বলি, দাঁতে, নিউরোলিথিয়াসিস বলি, ব্রেনে, হ্যাঁ, পাথর হয়েছে, ঠিক আছে? এ নিয়ে যেটা সম্ভব না আসলে, কখনো ওদিকে পাথর টাথর হয় না। তো যাক, আমাদের এখানে ডিজিজের মধ্যে একটা পেলাম। তাহলে আরেকটা হচ্ছে কি, এখানে কোনো কারণে ইনফ্লামেশন, মানে আমার নেফ্রন আক্রান্ত হয়েছে, তখন ওটাকে বলবো নেফ্রাইটিস। কি বলবো? নেফ্রাইটিস, ইনফ্লামেশন হচ্ছে নেফ্রনে। ক্লিয়ার? এই অংশটাকে বলা হয় পেলভিস, আর এখান থেকে এতটুকু যে কাপ, এটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে? এটা পেলভিস, এই রিজনটাকে, এই যে ব্লাড ভেসেল সহ পেলভিস। এখানে ইনফ্লামেশন হতে পারে, খুব সিভিয়ার একটা ব্যথা হয়, হ্যাঁ, পেলভাইটিস, ঠিক আছে? তারপরে এখানে তাহলে কি কি গেল? নেফ্রাইটিস, পেলভাইটিস, হ্যাঁ, তারপরে হতে পারে রেনাল ফেলিয়ারের কথা বলছি, রেনাল লিথিয়াসিসের কথা বলছি, নেফ্রোলিথিয়াসিস হতে পারে, তারপরে
আরও কি হতে পারে, আরও হচ্ছে গিয়ে এখানে কিডনিটা নষ্ট হয়ে গেল, তখন কিডনি ট্রান্সপ্লান্ট করে। কিডনি ট্রান্সপ্লান্ট করে কি, আরেকজন থেকে একটা কিডনি এনে কি করে, কিডনি এনে ঠিক এই যে এখানে যে ব্লাড ভেসেলটা আছে না, এই যে এটা নেমে গেছে, এই যে এইভাবে চলে যায়, এটা এইভাবে দুই ঠ্যাঙের দিকে দুইটা চলে গেছে এরকম করে, ঠিক আছে। আমাদের কোথায় গেছে, ভাগ হয়ে আমাদের দুই ঠ্যাঙের, আমার দুই পায়ে চলে গেছে। তো এইখানে একটা কিডনি, এই সাইডে কিডনিটা নষ্ট হয়ে গেছে, ঠিক এখানে একটা কিডনি বসায় দিবে, এখান থেকে এরকম করে এই করে নিয়ে এখানে আর একটা কিডনি বসায় দিবে, এটাকে বলা হয় কিডনি ট্রান্সপ্লান্ট। তার মানে তখন তার কিডনি থাকবে তিনটা, একটা মৃত, হ্যাঁ যেটা মৃত সেই পাশে বসাবে, কিন্তু কিডনি কিন্তু কেটে ফেলে দিবে না, ওটা ওই জায়গায় থাকবে, ওটা হাতও দিবে না, এটা বাইপাস করবে খালি, আর একটা এনে বসায় দিবে এই জায়গাটায়, ওটার জায়গায় ও থাকবে, ও চুপচাপ থাকবে। তো এখানে একটা বসায় দেয় এরকম। সাধারণত যখন দুটো কিডনি নষ্ট হয় তখন এই ঘটনাগুলো ঘটে, বাট এমনিতে এর বেশি আর কিছু হয় না। এছাড়া কি হতে পারে, এছাড়া সিস্টাইটিসের ব্যথা, আবার সিস্টোলিথিয়াসিস হতে পারে, মানে ইউরিনারি যে ব্লাডার সেখানে লিথিয়াসিস ফর্ম করতে পারে, আবার ওখানে ইনফ্লামেশন হতে পারে, সেটাকে বলবো সিস্টাইটিস, তাই না, ইনফ্লামেশন। আবার এখানে ইনফেকশনের পুজ হতে পারে, তখন প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ বেরোতে পারে। তো কোনো কিছু শেষে যদি রিয়া থাকে, কি থাকে, রিয়া 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 থাকে, তাহলে আমরা ওটাকে কি বলবো, যেমন লিপ থাকলে কি হতো, লিপ থাকলে হচ্ছে পাথর, আইটিস থাকলে হচ্ছে ইনফ্লামেশন, আর যদি রিয়া থাকে, রিয়া, তাহলে এটা হচ্ছে ইউরিন। ঘটনাটা কোথায় ঘটছে, ইউরিন। যেমন ইমিয়া থাকলে কি, ইমিয়া বা মিয়া, ইমিয়া অথবা মিয়া, এটা যদি থাকে, মিয়া যদি থাকে তাহলে হয় ব্লাড, আর এটা থাকলে হয় ইউরিন, আর এটা থাকলে হয় কি, ব্লাড। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। সো এখন যদি হয় পায়ো মানে পুজ, পায়োরিয়া, পায়োরিয়া, পায়োরিয়া মানে পাসেল ইন ব্লাড, পাসেল ইন ব্লাড, ব্লাডের মধ্যে, সরি ইউরিনের মধ্যে, সরি পাসেল ইন ইউরিন, ইউরিনের মধ্যে পাসেল পাওয়া যাচ্ছে, পায়োরিয়া, ঠিক আছে। আবার ধরেন হেম, হেম মানে কি, হেম হচ্ছে ব্লাডের, ব্লাডের সাফিক্স হচ্ছে মিয়া, আর ব্লাডের প্রিফিক্স হচ্ছে হেম। তাহলে এখানে যদি এরকম হয়, হেমা, হেমাচুরিয়া, এই হেমাচুরিয়া যদি থাকে, ইউরিয়া আছে তাই না, হেমাট, হেমাট ইউরিয়া, হেমাচুরিয়া, তাহলে এটার উচ্চারণে কি হবে, হেমাচুরিয়া। এবং এখানে কি থাকে, এখানে প্রস্রাবের মধ্যে রক্ত যাচ্ছে, তাহলে এটা একটা ডিজিজ। তাহলে আমরা কি কি ডিজিজ পেলাম, আমরা পেলাম হচ্ছে রেনাল ফেইলের, ওকে, 1 নম্বর। 2 নম্বর পেলাম কি, নেফ্রাইটিস, ঠিক আছে। 3 নম্বর পেলাম কি, লিথিয়াসিস, নেফ্রোলিথিয়াসিস, রেনাল লিথিয়াসিস। তারপরে 4 নম্বর পেলাম কি, 4 নম্বর পেলাম সিস্টাইটিস। 5 নম্বর পেলাম কি, সিস্টোলিথিয়াসিস। 6 নম্বরে গিয়ে আমরা আসছে কি, পায়োরিয়া, হেমাচুরিয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হেমাচুরিয়াটা কারণ হচ্ছে ওই যে লিথিয়াসিসের কারণেই মাঝে মাঝে যখন এই পাথরগুলো মুভ করে, মুভ করতে গিয়ে এর ভেতরে যে সেলগুলো আছে, এর সফট সেলগুলো, এরা র্যাপচার হয়, র্যাপচার হলে এখানে ব্লিডিং হতে পারে। আবার এখানে রেনাল আর্টারি কিন্তু ব্লক হয়ে যেতে পারে, আর্টারি ব্লক হয়ে গেছে তাহলে মারা যাবে, কিডনি মারা যাবে। তাহলে আর্টারি ব্লক হয়ে যাওয়ার কারণে আর্টারিতে রক্ত ঠিক মতো যাচ্ছে না, তখন কি করতে হয়, ওই আর্টারিটাকে বাইপাস করে দিতে হয়। বাইপাস মানে কি, মানে ওই আর্টারিটা ওই জায়গায় আছে, ওকে আর চাষ করা হয় না। আমাদের পায়ের থেকে বা কোনো জায়গা থেকে একটা রক্তনালী নিয়ে এখানে একটা ছিদ্র করবে, আর এখানে একটা ছিদ্র করবে, ছিদ্র করে এখানে বসা দিবে, বাইপাস রোগ এখানে বসে দিবে, তখন এটাকে বলা হয় বাইপাস, হ্যাঁ। আবার এটা হার্টেও কিন্তু ঘটে, হার্টেই বেশি ঘটে, বাইপাস সার্জারিটা হার্টে বেশি হয়। ওটা হচ্ছে কি, হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায়, তখন যে এলাকাটা ব্লক হয়ে গেছে ওই এলাকাটা ওইভাবে রেখে একটা রক্তনালী পা থেকে কালেক্ট করে নিয়ে জাস্ট ওটা বাইপাস করে দেয়, ঠিক আছে। তো এটা গেল আমাদের কিডনি রিলেটেড যত ধরনের কথা আছে, হ্যাঁ। কিডনির ফাংশনটা কি, রেনাল টিবিউলের ফাংশনগুলো কি কি, ওগুলো অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি আরও কিছু আপলোড করে দিব। তারপরে কিডনির ভেতরে যে গঠনটা আমরা দেখলাম, হ্যাঁ, কিডনি কি কাজ করে, 4টা না 5টা কাজ আমি দেখিয়েছিলাম, এখানেও দেখালাম। এই সব এখানে আর কিছু নাই। তার মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম শেষ, রেসপিরেটরি সিস্টেম একদম টোটালি শেষ, এখানে আর আমাদের তেমন কিছু নেই কথা বলার মতো, ঠিক আছে। সো
এবার আমরা চলে যাব সিগন্যালিং সিস্টেম। আমাদের বডিটা আমাদের ব্রেনের সাথে সবসময় একটা যোগাযোগ মেনটেন করে চলছে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তো তারা কি করছে, তারা একটা সিগন্যালিং সিস্টেমে, যেমন আমি ঢাকায় বসে যদি আমার বাড়ি যেখানে হোক, আমি যদি কথা বলতে চাই, আমাকে কি করতে, একটা সিগন্যাল ব্যবহার করতে হবে, তাই না? অনেক আগে আমরা যখন কিছু ছিল না, কবুতর দিয়ে সিগন্যালগুলো পাঠাতাম। তারপরে কি হলো, মোর্স কোড আবিষ্কৃত হলো। মোর্স কোডের তারপরে মোর্স কোড দিয়ে আমরা সিগন্যাল পাঠাতে শুরু করলাম টেলিগ্রামের মাধ্যমে, টেলিগ্রাফ। এরপরে টেলিগ্রাফের যুগ পার হয়ে গেল, আমরা টেলিফোনে আসলাম। টেলিফোনের যুগও শেষ হয়ে গেল, আমরা মোবাইলে চলে আসলাম। এখন তো টেলিফোনের কথা, তার মানে এগুলো আমরা কি করছি, আমরা সিগন্যাল পাঠাচ্ছি। ওই সিগন্যালটা আমি যখন মোবাইলে কথা বলি, আমার এই কথাগুলো প্রথমে কি হয়, ইনকোডেড হয়। ইনকোডেড হয়ে একটা সিগন্যালে তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে পরিণত হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তখন ওয়েভ আকারে ছড়িয়ে পড়ে, ওই যে টাওয়ারের মাধ্যমে ওয়েভ আকারে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পরে এটা তখন যেখানে পাঠাচ্ছিলাম তার কাছে যায়, তার কাছে যে সিগন্যালটাকে রিসিভ হয়, তারপরে ওটা ডিকোড হয়। ডিকোড হয়ে, কিন্তু এই ঘটনাটা ঘটে 1 সেকেন্ডের 1,86,000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডের কত ভগ্নাংশের মধ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কত বড় একটা ঘটনা। চিন্তা করেন, আমি কথা বলতেছি, সেই কথাগুলো আগে ইনকোডেড হচ্ছে, ইনকোডেড হয়ে সিগন্যালে কনভার্ট হচ্ছে, ওই সিগন্যাল ডেলিভারি হচ্ছে, আর একটা সিগন্যাল টাওয়ার ক্যাপচার করতেছে, সে তখন যে টার্গেট, যে জায়গাটায় টার্গেট লোকেশনে সেই সিগন্যালটা পাঠাচ্ছে, সেই টার্গেট লোকেশন থেকে ক্যাপচার হয়ে তার ডিভাইসে যাচ্ছে, ওখানে গিয়ে আবার ডিকোড হচ্ছে, ডিকোড হয়ে তারপরে সে মেসেজটা দিচ্ছে। ঠিক তেমনি আমাদের শরীরে একইভাবে আমাদের ব্রেন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার জন্য, তার গ্রোথ থেকে শুরু করে সমস্ত মেটাবলিজমটাকে কন্ট্রোল করছে কতগুলো সিগন্যালের মাধ্যমে। ব্রেন দুইভাবে সিগন্যালগুলো ক্রিয়েট করছে। একটা হচ্ছে শর্ট টার্ম, এই শর্ট টার্ম সিগন্যাল সে দিচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে। একটু লাল চাতে পানি এসে, লাল চা একটু পানি। শর্ট টার্ম সিগন্যালগুলো দিচ্ছে। শর্ট টার্ম সিগন্যাল কি? শর্ট টার্ম সিগন্যালটা আমি বুঝাই বলছি। শর্ট টার্ম সিগন্যাল হচ্ছে মশা একটা এখানে এসে বসলো, এবং আমার ব্রেনে তাড়াতাড়ি মেসেজ চলে গেল যে এখানে একটা মশা বসছে, কি করতে হবে? এই যে দেখেন, ব্যাপারটা বোঝেন। সিগন্যাল, এটা হচ্ছে আমার ব্রেন, হ্যাঁ, এটা হলো আমার ব্রেন। এটা হলো আমার ব্রেন, ঠিক আছে? তো আমার হাত এখানে, এটা হচ্ছে আমার হাত, এখানে মশা কামড় দিছে, হ্যাঁ, মশা কামড় দিছে, ঠিক আছে? মশা কামড় দেওয়ার কারণে এখান থেকে একটা সিগন্যাল প্রথমে চলে আসলো আমার স্পাইনাল কর্ডে, এখান থেকে ডাইরেক্ট চলে গেল কোথায়? আমার ব্রেনে। এই যে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে সিগন্যাল ব্রেনে যায়, এইটাকে, এই যে যার মাধ্যমে যায়, এটাকে বলা হয় সেন্সেশন। কি বলে এটাকে? এটাকে বলা হয় সেন্সেশন, বা এই নার্ভগুলোকে বলে, তখন বলা হয় সেন্সরি নার্ভ। কি বলে? সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভ। ক্লিয়ার? তাহলে এই সেন্সরি নার্ভের মাধ্যমে দিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুভূতিগুলো কোথায় যায়? আমাদের ব্রেনে যায়। আমরা এটা পরে আসছি, ব্রেনটা কি সবকিছু আমরা পরে আসছি, ব্রেনে যায়। ওকে, কোনো ঝামেলা আছে কি? তো নেই, কোনো ঝামেলা। তো এরপর ব্রেন ডিসাইড করে হোয়াট টু ডু, হোয়াট অ্যাকশন শুড বি টেকেন। সো সে চিন্তা করলো যে এবার থাপ্পড় দিতে হবে, এটাকে এই জায়গাটায় এটা দিতে হবে, এটাকে কিল করতে হবে। সো সে আর একটা মেসেজ পাঠাবে আমার আর একটা হাতকে অ্যাকশনে যাওয়ার জন্য। এই অ্যাকশনে যাওয়ার জন্য সে মেসেজ যখন, তার মানে একটা হলো বডি টু ব্রেন, এটা হলো সেন্সরি, আর ব্রেন টু বডি, এটা হলো মোটর নার্ভ। এটাকে বলা হয় কি? মোটর নার্ভ। ব্রেনে থেকে আসলো, আসে চল মেরে বসলো। বাট ঘটনা হলো, এখানে তো আমরা সিগন্যালগুলো পাঠানোর জন্য একটা ডিভাইস ব্যবহার করি, একটা নেটওয়ার্ক ব্যবহার করি, তাই না?
একটা নেটওয়ার্কের মাধ্যমে এই সিগন্যালগুলো এইসব জায়গায় বিভিন্ন জায়গায় আদান প্রদান হচ্ছে। বাট আমার বডিতে এই নেটওয়ার্কটা কি? আমার বডিতেও কিন্তু আসলে একটা নেটওয়ার্ক আছে। এই শর্ট টার্ম যে সিগন্যালগুলো আছে, যেগুলো জাস্ট তড়িৎ গতিতে অ্যাকশনে যেতে হবে, তড়িৎ গতিতে, হ্যাঁ, এগুলো শর্ট টার্ম শর্ট অ্যাক্টিং, মানে এগুলো বেশি অ্যাকশন বেশিক্ষণ থাকে না। এই পরিবর্তনটা যেটা হয়, এই অ্যাকশন হলো, অ্যাকশনের পরপর শেষ, তেমন কোনো পরিবর্তন বা একদম ভিজুয়াল কোনো কিছু দেখা পড়ে না। এই ঘটনাগুলো যেই সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে শর্ট টার্ম বা যে নেটওয়ার্ক ইউজ করা হয়, আমার বডি যেটা করে শর্ট টার্ম যে সিগন্যালগুলোকে সে যে মিডিয়েট করে, এটা হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেম। এই সিগন্যালিং সিস্টেমটাকে কি বলবো আমরা? শর্ট টার্ম সিগন্যালিং সিস্টেম যেটা কি, এটাকে বলবো কি? নার্ভাস সিস্টেম। ওকে। আর কিছু কিছু সিগন্যালিং হচ্ছে লং টার্ম, মানে আমার গ্রোথের সাথে রিলেটেড, আমার বুদ্ধি বৃদ্ধি, আমার শরীরের পরিবর্তনের সাথে রিলেটেড। এগুলো কিন্তু লং টার্ম হবে, একদম লং টার্ম হবে, বাট স্লো, অল্প অল্প করে, হঠাৎ করে কোনো কিছু ঘটবে না, যে চেঞ্জটা অল্প অল্প করে, ঠিক আছে? তাহলে তখন শর্ট টার্মের জন্য কি ছিল? শর্ট টার্মের জন্য ছিল নার্ভাস সিস্টেম, নার্ভের নেটওয়ার্ক। বাট লং টার্মের জন্য নার্ভাস সিস্টেম না, তখন লং ইসের জন্য কাজ করতো হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন সিস্টেম। অন্তঃক্ষরা, এন্ডোক্রাইন সিস্টেম। আর এখানে যে নেটওয়ার্ক সে ইউজ করে, এটা সে একটা কেমিক্যাল ইউজ করে, ওখানে কেমিক্যাল ইউজ করে, এখানে যে কেমিক্যাল ইউজ করে সেটা হলো হরমোনস। এটা কি? এটা হলো লং টার্ম স্লো অ্যাক্টিং। আবারও বলি, এটা কি? কোশ্চেন আসবে, এটা কি? লং টার্ম স্লো অ্যাক্টিং। আর এটা কি? এটা হলো শর্ট টার্ম। বাট ফাস্ট অ্যাক্টিং। তাহলে আমরা সিগন্যালিং সিস্টেমে দেখলাম যে দুটা ওয়েতে আমার ব্রেন কাজ সিগন্যালগুলোকে ট্রান্সমিট করে। কোথায়? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সিগন্যাল সে পাঠায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে সিগন্যাল রিসিভ করে। সে যে সিগন্যালটা রিসিভ করে এটা একটা মেকানিজমের মাধ্যমে হয়। এই মেকানিজমকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজম দু ধরনের হয়, একটা নেগেটিভ, একটা পজিটিভ। সো আমরা ফিডব্যাক মেকানিজম পরে জানবো। আমরা আগে জানি যে সিগন্যালিং সিস্টেম, তার মানে আমরা এখন আসলে এক্সপিরেটরি সিস্টেমে নয়, আমরা এখন সিগন্যালিং সিস্টেমে আছি, তাই না? আমাদের বডি কিভাবে কমিউনিকেট করে, একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের সাথে কিভাবে কমিউনিকেশনটা সে সম্পাদন করে, তাহলে এটা সিগন্যালিং সিস্টেম বলতে পারি আমরা। এটা আমার নিজের মতো করে, মানে এটা বইতে যদি আপনি সিগন্যালিং সিস্টেম ওইভাবে করেন না, খোঁজ পাবেন না। আপনাদের বোঝার জন্য আমি নিজের মতো করে করেছি, ঠিক আছে? সুতরাং এভাবে আপনারা চিন্তা করবেন না কিন্তু। তাহলে সিগন্যালিং সিস্টেমে আমরা কি দেখছি? সিগন্যালিং সিস্টেম দু ধরনের হতে পারে। একটা হলো শর্ট টার্ম ফাস্ট অ্যাক্টিং, সেটাকে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়। আরটা হচ্ছে লং টার্ম বা স্লো অ্যাক্টিং, এটা কার মাধ্যমে হয়? এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে হয়। ক্লিয়ার? তার মানে দুইটা সিস্টেমের মাধ্যমে আমার বডি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে কমিউনিকেট করে থাকে। তাহলে আমি এখন দুটা ঘটনা আমি দেখছি। তাহলে এখানে যে নেটওয়ার্কিং সিস্টেমটা সে ইউজ করে, সেই নেটওয়ার্কিং সিস্টেমটা কি? না, তাই না? না। আর হরমোন, এখানে যে নেটওয়ার্ক সিস্টেমটি এন্ডোক্রাইন সিস্টেমে যেটা হয় সেটা হলো কি? সেটা হচ্ছে ব্লাড। তারা ব্লাডকে নেটওয়ার্ক হিসেবে ইউজ করে, আর এরা নার্ভকে ইউজ করে। তার মানে এদের নিজস্ব একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে, যেটা কিনা শর্ট টার্ম ফাস্ট অ্যাক্টিং, বাট লং টার্মের জন্য তাদের নিজস্ব কোনো নেটওয়ার্কিং সিস্টেম নাই। তারা ব্লাডকে ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ। সো আমরা এখন জাস্ট দুটো পাশাপাশি যাব। আমরা দুটো সিস্টেম নিয়ে একটু আস্তে আস্তে হাঁটলেও একসাথে হাঁটবো, তারপরে একটা সময় গিয়ে আমরা আলাদা হয়ে যাবো, দুটো সিস্টেমটাকে একদম আলাদা করে ফেলবো। ক্লিয়ার? আমরা এতটুকু মুছে ফেলি নাকি?
এতটুকু নোট নেওয়া হয়ে গেছে? 1 মিনিট সময় দিচ্ছি। তো আমরা এখন দুটো সিগন্যালিং সিস্টেম কিভাবে কাজ করে এটা দেখে আজকে এখানে শেষ করে দিই, ঠিক আছে? আমরা একটু দেখি দুটো সিগন্যালিং সিস্টেম কিভাবে কাজ করে। মুছে ফেললাম। এন্ডোক্রাইন, এন্ডো মানে কি? অন্ত, ভেতরে, কোনো কিছুর ভেতরে যদি কিছু থাকে তাহলে এন্ডোক্রাইন। আর গ্ল্যান্ড মানে হলো থলি। এন্ডোক্রাইন মানে অন্তঃথলি, বা অন্তঃক্রাইন মানে ক্ষরণ, সরি ক্রাইন মানে ক্ষরণ, অন্তঃক্ষরণ। তাহলে অন্তঃক্ষরণ মানে সে ভেতরে ক্ষরণ ঘটায়, হ্যাঁ। আর গ্ল্যান্ড মানে থলি, তাহলে গ্রন্থি। সো এখন কি ঘটে এখানে? এক ধরনের গ্রন্থি থেকে বা সেল থেকে, এটা যে সেল থেকে এই ক্ষরণগুলো হয়, কি ক্ষরণ ঘটে? এটা কেমিক্যাল। এই কেমিক্যালগুলোকে বলা হচ্ছে হরমোন। এরা কি করে? এরা আরেকটা গ্রুপ অফ সেলকে অ্যাক্টিভেট করে দেয়, তাদেরকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য ইনিশিয়েট করে, ঠিক আছে? তাদের কন্ট্রোল করে, তাদের ফাংশন, তাদের মেটাবলিজম সব কিছুকে তারা কন্ট্রোল করে। তাহলে আমরা একটু ওটা এত ডিপ থটে না যাই, আমরা আগে বুঝি। এন্ডো মানে অন্ত, ক্রাইন মানে হচ্ছে খরা, আর গ্ল্যান্ড গ্রন্থি, ঠিক আছে? সো এরা কি হয়? সাধারণত এরা ডাকলেস্ট হয়। ডাকলেস মানে কি? ডাকলেস মানে হচ্ছে নালীবিহীন, যেসব গ্রন্থির নালী থাকে না তাদেরকে বলা হচ্ছে কি? ডাকলেস। তো ডাকলেস মনে করেন এখানে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড থেকে একটা পাইপের মাধ্যমে, টিউবের মাধ্যমে কোনো কেমিক্যাল হোক যাই হোক, তখন সে আরেকটা জায়গায় পৌঁছায়, ঠিক আছে? সো এখান থেকে কিসের মাধ্যমে যাচ্ছে? একটা গ্ল্যান্ডের মাধ্যমে যাচ্ছে। সে গ্ল্যান্ড থেকে ক্ষরণ ঘটছে, ক্ষরণ হয়ে সে একটা নির্দিষ্ট প্যাসেজে দিয়ে আরেক জায়গায় যাচ্ছে। এটাকে বলা হয় এক্সোক্রাইন। এটাকে কি বলা হয়? এক্সোক্রাইন। যখন কোন একটা প্যাসেজ বা কোন একটা নালীর মাধ্যমে সে এই ক্ষরণটা ঘটায়। বাট যখন কোনো নালী টালি নেই, তখন কি ঘটে? তখন সে ডাইরেক্ট এটা এখান থেকে তার যে কেমিক্যালটা সে ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয়। ব্লাড স্ট্রিম থেকে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা টার্গেট অর্গানে চলে যায়। এখন আমি সেটাই দেখাবো কিভাবে যায়। সো এখানে আমি একটা সেল আঁকাচ্ছি, ওকে? এটা একটা সেল। এটা কি ধরনের সেল? এই সেলটা হচ্ছে এন্ডোক্রাইন সেল, মানে এ কি করে? হরমোন তৈরি করে। এন্ডোক্রাইন সেল, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের রক্তনালী। আমরা রক্তনালীটা আঁকাই। এটা হচ্ছে আমাদের রক্তনালী। খবর পাবে ভাই নাম্বার দিন আগে তাকে চাকরি কুমিল্লা বাড়া গেলাম ডিস্ট্রিক্টের নাম দিলাম। এটা একটা রক্তনালী, ঠিক আছে? ব্লাড ভেসেল। এখানে কি আছে? ব্লাড আছে। এটা ধরে নিয়ে ভিতরে ব্লাড আছে, ওকে? এটা হচ্ছে আমার টার্গেট সেল। এটা হলো টার্গেট সেল, ঠিক আছে? নিঃশ্বাসটা নিতে হবে।
সো এন্ডোক্রাইন সেল কি করছে, এন্ডোক্রাইন সেল থেকে হরমোন রিলিজ হচ্ছে। এই যে কালো কালো যে ইয়ার দেখছি এটা হচ্ছে হরমোন। হরমোন রিলিজ হয়ে কোথায় চলে যাবে, এটা ব্লাড স্ট্রিমে চলে যাবে। সো ব্লাড স্ট্রিমে জসিম থাকে তো, ব্লাড স্ট্রিমে চলে গেল, হ্যাঁ ব্লাড স্ট্রিমে চলে গেল। ব্লাড স্ট্রিম থেকে কি হবে, যে নির্দিষ্ট টার্গেট সেলের কাছে যাওয়ার কথা ছিল সেখানে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এর কিন্তু একটা রিসিপ্টর আছে, এই হরমোনটাকে রিসিভ করার জন্য তার একটা রিসিপ্টর আছে, নির্দিষ্ট একটা রিসিপ্টর আছে। ওই রিসিপ্টর দ্বারা সে হরমোনটাকে কি করবে, রিসিভ করবে। রিসিভ করে এই হরমোনে যে সিগন্যালটা দেওয়া ছিল, যে মেসেজটা দেওয়া ছিল, সেই মেসেজ অনুযায়ী সে কাজ করা শুরু করবে। বাট এর চেঞ্জটা হবে কিন্তু আলটিমেটাম ফাইনাল চেঞ্জ, এটা রিভার্সিবল না, এর ইরিভার্সিবল চেঞ্জ। মানে এর যে চেঞ্জটা একবার হয়ে যাবে, ওই চেঞ্জটাকে আবার রিভার্স করা যাবে না, যেটা নার্ভাস সিস্টেমে করা যেত, বাট এন্ডোক্রাইন সিস্টেমে কোনো সিগন্যালকে রিভার্স করা যাবে না। এটা কারণ এটা কি, এটা হচ্ছে স্লো অ্যাক্টিং বাট লং টার্ম, একটা দীর্ঘ সময় ধরে চেঞ্জটা আসবে। যে আমি বেড়ে ওঠা, এই গ্রোথ হরমোনের কারণে আমার বেড়ে ওঠা, আমাকে কোনোভাবে কি এটা ছোট করা যাবে, কোনোভাবেই সম্ভব না। এন্টি গ্রোথ হরমোন দিয়ে যাই দিই, আমার এটা কোনোভাবে আর এই দেহটারে আর 5-6 ফিট থেকে 5 ফিটে বা 3 ফিটে বানানো যাবে না। বা আমার কোনো একটা অঙ্গের যে বৃদ্ধি, হ্যাঁ যেটা হয়ে গেছে, ওটাকে আর কোনোভাবে রিভার্স করা যাবে না। তো এটাই হলো আমাদের এন্ডোক্রাইন সিস্টেম যেভাবে কাজ করে। এন্ডোক্রাইন সেল কি করছে, সে হরমোন রিলিজ করছে। এগুলোকে কি বলছি আমরা, এগুলোকে বলছি হরমোন। এই হরমোনগুলো ব্লাডে যাচ্ছে, ব্লাডে ট্রাভেল করছে, ট্রাভেল করে নির্দিষ্ট ইসে চলে যাচ্ছে। বাকি যারা ফ্রি হরমোন হিসেবে বাকি ব্লাডে থেকে যাবে, কিন্তু যখন যেখানে কাজ দরকার ঠিক তখনই তারা কাজ করবে। সাধারণত দেখা যায় যতটুকু দরকার ততটুকুই রিলিজ করে, বাট একসময় সবসময় তো প্যারামিটার ঠিক থাকে না, এই কারণে বাকি কিছু থেকে যায়। সেটা একটা ফ্রি হরমোন হিসেবে তারা ব্লাডে ট্রাভেল করতে থাকে, নির্দিষ্ট একটা সময় পরে তারা ডিস্ট্রয় হয়ে যায় যদি কাজে না লাগানো হয়। ঠিক আছে, সো এইটাই হলো টোটাল ঘটনাটা যেভাবে ঘটে, এটাকে বলছি আমরা এন্ডোক্রাইন সেল। আবার কখনো কখনো ব্লাড ছাড়াও টিস্যু ফ্লুইডের মধ্যে ছেড়ে দিতে পারে এরা। মনে করেন এই এন্ডোক্রাইন সেলের কাছাকাছি আর একটা সেল আছে, যেই সেলে কি করবে, সে এই মানে টার্গেট করবে। এই ধরনের সেলকে বলা হয় প্যারাক্রাইন। কি বলে এটাকে, প্যারাক্রাইন। মানে টার্গেট সেলটা যদি ওই এন্ডোক্রাইন সেলের কাছাকাছি থাকে, ওই সেলগুলোকে বলা হয় কি, প্যারাক্রাইন সেল। প্যারাক্রাইন। তাহলে এটা হচ্ছে আমাদের হরমোন কিভাবে সিগন্যাল দিয়ে থাকে এবং সিগন্যালগুলো কিভাবে মিডিয়েট করে। আসলে হরমোন কি করে, মানে এন্ডোক্রাইন সিস্টেমে কি করে, সিগন্যালিং সিস্টেমটা মূলত দায়ীকে, সে হচ্ছে হরমোন। বাট ব্রেনের কাছে যদি যাই, ব্রেন এখানে ইউজ করে তার নিজস্ব নেটওয়ার্ক, সে ব্লাড ইউজ করে না, তার নিজস্ব নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কটা কি, সে হচ্ছে নার্ভাস যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা ইউজ করে। নার্ভাস নেটওয়ার্কটা কীভাবে ইউজ করে, ওখানেও সে কিছু কেমিক্যালের মাধ্যমে সিগন্যালটা পাঠায়। ওই কেমিক্যালগুলোর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এখানে যেমন হরমোন, ওখানে তেমন কি নিউরো ট্রান্সমিটার, বাট ওদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে। এখানে সে ব্লাডের সাহায্য নিচ্ছে নেটওয়ার্কিংয়ের জন্য, এও নেটওয়ার্কিংয়ের মধ্যেই আছে। বাট আর একটা, যেমন আমি গ্রামীণ ফোন, আমার কোনো টাওয়ার নেই, মনে করে আমার টাওয়ার নেই, আমি এখন কী করলাম, টেলিটকের টাওয়ার ভাড়া করলাম, আমি হয়তো বা এয়ারটেলের টাওয়ার ভাড়া করলাম, টাওয়ার ভাড়া করে করে আমি ব্যবসা করতেছি, হ্যাঁ ওদেরকে একটা আমার ব্যবসার একটা অংশ দিচ্ছি। বাট আমার কোনো ঝামেলা নাই, টাওয়ারগুলো ওরাই মেনটেন করতেছে, আমি আমার মতো করে আমার কাজটা নিয়ে নিচ্ছি, ওদেরকে একটু অংশ দিচ্ছি, সে তাতে আমার অনেক ঝামেলা, আমি ফ্রি হয়ে যাচ্ছি। এটাকে বলে থার্ড পার্টি সাপোর্ট। যেরকম ঠিক তেমনি হরমোন সেটা কি করছে, ব্লাডটাকে ইউজ করতেছে থার্ড পার্টি সাপোর্ট হিসেবে। এনিওয়ে, তো এখানে ক্লিয়ার হয়ে গেল হরমোন কিভাবে সিগন্যালিং সিস্টেমটা কি করে। তাহলে কি হচ্ছে, এখানে কি কি, একটা হলো টার্গেট সেল থাকবে, আর একটা হলো এন্ডোক্রাইন সেল থাকবে। ঠিক আছে, টার্গেট সেলে সেই এন্ডোক্রাইন সেল কি করবে, হরমোন রিলিজ করবে, সেই হরমোন চলে যাবে কোথায়, টার্গেট সেলের কাছে চলে যাবে। টার্গেট সেলের কাছে যাওয়ার জন্য সে কি কি ব্যবহার করতে পারে, সে টার্গেট সেলে যাওয়ার জন্য ব্লাড ফ্লোকে ব্যবহার করতে পারে, লিমফ্যাটিক সিস্টেমকে ব্যবহার করতে পারে। হ্যাঁ, সো লিমফ্যাটিক সিস্টেমকে কখন ব্যবহার করে, যখন তার কাছাকাছি কোনো সেলে নির্দিষ্ট একটা সিগন্যাল পাঠাতে হবে, তখন সে লিমফ্যাটিক সিস্টেমকে, ব্লাডকে ব্যবহার করে লিমফ্যাটিক সিস্টেমকে ব্যবহার করতে পারে। সো এই ধরনের কাছাকাছি সেলগুলোকে কি বলা হয়, প্যারাক্রাইন সেল বলে। ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু আলোচনা শেষ। এবার আমরা যাব নার্ভ সিগন্যালিং সিস্টেমে। নার্ভ শেষ করে দিয়ে, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটাই নিয়ম,
ট্রেনিং যত সামনের দিকে এগোবে আস্তে আস্তে পড়া এবং পড়ানো দুটার পরিধি বৃদ্ধি পাবে। ঠিক আছে, পড়া এবং পড়ানো দুটার পরিধি কিন্তু বাড়বে। এখানে খুব অদ্ভুত দৃশ্য, মানে একটা দৃশ্য যেটা, সেটা হলো যে সেল বলতে আমরা যে সচরাচর যে চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, নার্ভ সেলের কথা যখন আসবে তা কিন্তু মিলবে না। নার্ভ সেলটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম না, অনেক বেশি ব্যতিক্রম, অনেক বেশি ব্যতিক্রম। মনে হবে কি তারসেরা কাণ্ড, তাই না? আসলেই তারসেরা কাণ্ড। তো আমি আর বাকিগুলো আঁকাচ্ছি না, সবখানে এরকম এরকম থাকে। হ্যাঁ, এরকম থাকে। দেখা যাচ্ছে? এরকম আরো অনেক, হ্যাঁ এরকম আরো অনেক ইয়া করে থেকে জাস্ট আমি এতটুকু দেখালাম। নিচের অংশটা দেখাচ্ছি, তাহলে আর ইয়ে থাকবে না। নিচের অংশটা এরকম পরিব্যাপ্তি নিয়ে ঘুরাই দাও। ঠিক এরকম, অনেকটা এরকম। যেমন একটা নার্ভ যদি আমি চিন্তা করি, এরকম আর অনেক থাকে। হ্যাঁ, নার্ভ যদি চিন্তা করি, নার্ভ সেলের কথা যদি চিন্তা করি, নার্ভ সেল অনলি সিঙ্গেল সেল, এই অংশটাকে বলা হয় কি? এই অংশটাকে বলা হয় ডেনড্রাইট। ওকে, এই অংশটাকে বলা হয় কি? সেল বডি। সোজা কথা সেল বডি বা সোমা, এটাকে বলা হয় সোমা বা সেল বডি। এই সেল বডির মধ্যে কি কি আছে? নিউক্লিয়াস আছে, এবং তার আশেপাশে নিউক্লিয়াস এবং মূল সেলটা, এবং তার আশেপাশে তার সদৃশ্য কিছু জিনিস, এরকম পেস পেস এরকম নেটওয়ার্ক মতো জিনিস আছে, এগুলোকে বলা হয় কি? ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রাইট। এবং এখানে এরকম একটা নিচে নেমে গেছে, এটাকে বলা হয় একজন। এটাকে বলা হয় কি? এই যে একজন, ভেতরে তার, উপরে একটা আবরণ। এটা কিন্তু একটা আবরণ, আর ভেতরে মানে এটা তারের মতোই। ঠিক আছে, এই উপরে এটা কিন্তু আবরণ, এগুলো আবরণ। হ্যাঁ, এই আবরণগুলোকে বলা হয় মায়েলিন শীট। যেমন আমাদের যে বাসায় যে বৈদ্যুতিক তার আছে, বৈদ্যুতিক তারের উপর একটা প্লাস্টিকের আবরণ থাকে না? হ্যাঁ, ঠিক তেমনি এটা একটা আবরণ। প্লাস্টিকের আবরণ যদি কোনো কারণে মানে র্যাপচার হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে শর্ট হয়। ঠিক আছে, আর এই যে এখানে যে লুপগুলো আছে, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, রেনবার লুপ বলে এগুলোকে। ঠিক আছে, আর এই নিচের এই অংশটাকে বলা হয় কি? এটা একজন টার্মিনাল, এটাকে বলা হয় একজন টার্মিনাল। তাহলে আমরা এখানে এর এই 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 যে এলাকা জুড়ে একজন টার্মিনাল, যেই এলাকা জুড়ে, কথা বুঝতে হবে, যেই এলাকা জুড়ে একজন টার্মিনাল, সেটাকে বলা হয় সিন্যাপস বা সাইন্যাপস। তার মানে এই জায়গাটাকে কিন্তু আমি সাইনাস বলবো না, এটা হচ্ছে আমার একজন টার্মিনাল, বাট সে যেই এলাকা জুড়ে আছে সেই এলাকাটা সাইনাস। এখন কি ঘটে, ভালো মতো করে যদি একটু বুঝি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। এ হচ্ছে রিসিভার, এ কিন্তু সিগন্যাল রিসিভ করে। ডেনড্রাইটগুলো কি করে? সিগন্যাল রিসিভ করে। কার কাছ থেকে সিগন্যাল রিসিভ করে? ব্রেনের কাছ থেকে রিসিভ করতে পারে, বডির কাছ থেকে রিসিভ করতে পারে। সে সিগন্যালটা রিসিভ করে এখানে চলে আসে। মনে করেন এখানে একটা সিগন্যাল, একটা অন্য কালিতে দেখায়, সিগন্যাল কি ব্ল্যাক কালিতে দেখায়, তাই না? গ্রিন। এখানে সেটা সিগন্যাল রিসিভ করছে,
রিসিভ করে সে কোথায় চলে গেছে, ডেনড্রাইটের মধ্যে রিসিভ করছে, এখানে প্রসেস হয়েছে, কোথায় নিউক্লিয়াসে প্রসেস হয়ে সিগন্যালটাকে পাঠিয়ে দিছে কার কাছে, এই একজন টার্মিনালে পাঠিয়ে দিছে। একজন টার্মিনালে পাঠিয়ে দিলে একজন টার্মিনালে এখান থেকে কি ঘটে, এখান থেকে এখানে অনেকগুলো ছোট ছোট প্রকল্প, যে একটা টার্মিনাল, আমি এই টার্মিনালটাকে দেখাচ্ছি, এটা দেখতে অনেকটা এরকম, হ্যাঁ, এটা হচ্ছে প্রি সাইনাপটিক, ঠিক আছে, প্রি সাইনাপটিক। তাহলে এখন কি ঘটছে, তো এই করে কি এর ভিতরে অনেক কেমিক্যাল থাকে, যে কেমিক্যালকে বলা হয় কমপ্লিট, এখন কি ক্লোজ করে দেবো? হ্যাঁ, ক্লোজ করে দেব। এটাকে বলা হয় কি নিউরোট্রান্সমিটার, কি বলা হয়, এর ভিতরে এটা স্যাক থাকে, ভেসেল, হ্যাঁ, এর ভিতরে স্যাক থাকে, এই স্যাকের মধ্যে ভেসিকেল বলে এগুলোকে, এর ভিতরে এক ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালকে বলা হয় নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার, এই নিউরোট্রান্সমিটার গুলো তখন কি হয়ে যায়, যখন এখান থেকে সিগন্যাল এসে পৌঁছায় তখন এটা থুলেগুলো ফেটে যায়, ফেটে গেলে ওই কেমিক্যাল গুলো বেরিয়ে আসে, কেমিক্যাল গুলো বেরিয়ে এসে করে কি আর একটা একজনের মাথা, এই মাথার অংশটা এর পেছনের অংশের সাথে, পায়ের অংশের সাথে যুক্ত থাকে, থাকে কিন্তু একবারে লেগে থাকে না, সে এখানে থাকে, ওই ডেনড্রাইট, ওই সেলটার ডেনড্রাইট, ওই সেলটার ডেনড্রাইট তখন আবার ওই সিগন্যালটা রিসিভ করে, ওই কেমিক্যালটা রিসিভ করে আবার এভাবে পাঠায় দেয়। তাহলে এই যে পোস্ট সাইন্যাপটিক নিউরন, প্রি সাইন্যাপটিক নিউরন, পোস্ট সাইন্যাপটিক নিউরন, এগুলো আসলে পরে আমরা বুঝবো। আমরা জাস্ট দেখালাম যে কিভাবে সিগন্যালিং সিস্টেমটা কাজ করে। এটা খুব ফাস্ট অ্যাক্টিং, এটা ইলেকট্রিসিটির যে গতিবেগ সেই বেগে এরা কাজ করে, একটু স্লো, একটু কম, কারণ এরা ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল পাস করে। সো ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল আর ইলেকট্রিক সিগন্যাল আর নট দ্য সেম বাট নেয়ার, হ্যাঁ, কাছাকাছি নেয়ার, বাট একদম অ্যাকচুয়ালি সেম মিশে যাবে না, ঠিক আছে। সো দ্যাটস অল, অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেল, ঠিক আছে, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 47টা আপলোড করে দেওয়া হয়েছে, হ্যাঁ, পেপারটা ছিল কোশ্চেন এখানে।